একটা রুমের মধ্যে এতটা সিকিউর জায়গায় তাদেরকে আটকে রাখা হয়েছে, বাহির দিকে এত পাহারা, তারপরেও তাদেরকে দিন রাত 24 ঘন্টা কেন কড়া পরিয়ে রাখা হয়? নড়াচড়ার ইয়েতে হাতের এই জায়গাটায় পচন ধরে যায়। একবার কল্পনা করে দেখেন ওটার অবস্থাটা কি হবে। তাকে মরতে দেওয়া যাবে না, আবার বাঁচতেও দেওয়া যাবে না। আবু গরিব কারাগারের বন্দীদেরকে এভাবে নির্যাতন করা হয়েছে বলে আমরা শুনিনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গত 7ই আগস্ট আমি আয়নাগর থেকে ফেরত আসা আমাদের সহকর্মী তথা ব্যারিস্টার আরমান ভাইয়ের সাথে দেখা করে আমি আয়নাগর সম্পর্কে একটা লেখা দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। 9 আগস্ট 2016 ব্যারিস্টার আরমান ভাইকে তথা মীর কাসেম আলী সাহেবের ছেলে হওয়ার কারণে শুধুমাত্র এই ইয়েতে তাকে 9 আগস্ট 2016 ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যাওয়ার পরে তাকে এমন একটি খাঁচার মতো, তিনি বলেছেন যে কফিনের মতো সাইজের একটি খাঁচায় তাকে রাখা হয়েছিল। সেখানে রাখার পরে তার কষ্টে তার প্রেশার বেড়ে যায়। তার প্রেশার বেড়ে যাওয়ার পরে তখন অফিসার অন্যদেরকে বলল, খবরদার এই যেন মারা না যায়, তাকে কোনো মতে মরতে দেওয়া যাবে না, তাকে মরতে দেওয়া যাবে না, আবার বাঁচতেও দেওয়া যাবে না ঠিক মতো করে। ন্যূনতম বাঁচার জন্য মানুষের যতটুকু যেটা দরকার, আলো বাতাস কিংবা সেটার কোনো কিছুই ওই জায়গাটায় ছিল না। তো এই যখন তিনি প্রেশারের কারণে মরে যাওয়ার মতো একটা উপক্রম হলো, তখন তারা তাকে ওই খাঁচা থেকে বের করলো। খাঁচা থেকে বের করে ছোট্ট একটা রুমের মধ্যে তাকে নিয়ে আসলো। সেখানে থাকার জন্য জায়গা দিল। আনুমানিক সেটা 5 ফিট বাই 10 ফিটের মতো হবে। সেখানে আমি জিজ্ঞাসা করলাম যে খাট আছে কিনা। ভাই খাট কিসের? কোনো মতে একটা ছোট্ট একটা রুমের যেখানে একটু মানুষের করে থাকতে পারে সেটার মেঝেতে তাকে থাকতে দেওয়া হলো। হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি, এই অবস্থায় করে রাখা হলো। তিনি বললেন যে দিন রাত সারাক্ষণ তাদেরকে ওইভাবে করে ডান্ডা বেরি পরিয়ে রাখা হতো, মুহূর্তের মধ্যে করে খুলে দেওয়া হতো না। এই অবস্থায় থাকতে থাকতে তার নড়াচড়ার হাতের এই জায়গাটায় পচন ধরে যায়। হাত করার ঘর্ষণে ঘর্ষণে তার এখান থেকে চামড়া উঠে করে মাংসে পচন ধরে যায়। যখন পচন ধরে যায় তিনি এভাবে করে যখন খেতেন বা করতেন, নিজের শরীরের পচা গন্ধ নিজে পাচ্ছিলেন। সেই অবস্থায় ওদেরকে বহুত করে মিনতি করলেন যে আমার হাতটাকে একটু রক্ষা করেন, করেন। তখন তারা কি করলো, পায়ের যে বেরিটা ছিল ওইটা যেহেতু একটু বড় সাইজের, ওইটাকে হাতে পরিয়ে দিল। আর পায়েরটা তো থেকেই গেল। তিনি বললেন যে যখন তার রুমে কেউ প্রবেশ করতেন তখন তো তার এই আরমান ভাইয়ের চোখ বাধা থাকতো। বাধা থাকা অবস্থায় তাকে সবসময় নিচের দিকে তাকিয়ে থাকতে হতো। তারা মাথা জাগাতে পারতেন না। চিন্তা করতো যে মাথা জাগালেই যদি কোনো না কোনো ভাবে তাকে দেখে ফেলেন যে কে আসলো বা করলো। এমন একটি রুমের মধ্যে তাকে রাখা হলো যে রুমটায় কোন রকম কোনো জানালা নাই, কোন রকম আলো বাতাস আসার মতো কোনো নাই, বাইরে থেকে কোনো শব্দ পর্যন্ত আসে না। দিন, তারিখ, সময় এগুলো জানার মতো কোনো মাধ্যম তাদের ছিল না। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, করা হতো, নামাজের সময় সম্পর্কে অজস্রবার জিজ্ঞাসা করেছে, নামাজের সময়টা পর্যন্ত তাকে বলা হয় নাই। আন্দাজে তিনি নামাজ পড়তেন। অজস্রবার তিনি সেই এদেরকে যারা আসতো তার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আল্লাহর রাস্তায় আমাকে একটা কোরআন শরীফ দেন। এই বিগত 8 বছরে অনেকবার তাদেরকে রিকোয়েস্ট করেছে যে আল্লাহর রাস্তায় সময় কাটানোর জন্য আমাকে একটা কোরআন শরীফ দেন, আমি অন্তত কোরআন শরীফটা পরে আমার সময়টা পাস করি। কিন্তু তাকে একটা কোরআন শরীফ দেওয়া হয় নাই। তিনি রিকোয়েস্ট করে বলেছিলেন যে একটা স্বাধীন দেশের মানুষ হিসেবে আমার কি এতটুকু অধিকার নাই একজন বন্দীর যে একটা কোরআন শরীফ পরে আমি একটু সময় কাটাবো? একবার কল্পনা করে দেখেন, আপনাকে যদি একটা রুমের মধ্যে যদি 10 মিনিটের জন্য আটকে রাখা হয়, যেই জায়গাটায় কোনো আলো বাতাস আসার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো একটু পড়াশোনা করার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো কারোর সাথে আপনি কথা বলতে পারছেন না, আপনার মোবাইলটা আপনার সাথে নাই, কোনো কিছু নাই, তাহলে আপনার অবস্থাটা কি হবে?
এই প্রসঙ্গে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। কিছুদিন আগে আমার এক আত্মীয়, তিনি তার নিজ বাসার নিজ বেডরুমের সাথে অ্যাটাচড যে বাথরুম, সেই বাথরুমটার মধ্যে আটকা পড়েছিলেন। আটকা পড়ার পরে 5 থেকে 7 মিনিট তিনি ছিলেন, কারণ তার নাতনি সে বাইরে থেকে কড়াটা বন্ধ করে দিয়ে আসছিল। তিনি সেই বাথরুমের দরজা টাকাতে যখন আমরা 7-8 মিনিট পরে তাকে খুলে বের করা হলো, তিনি বের হয়ে হাউমাউ করে কাঁদতেছিলেন। আপনি নিজের মতো করে একবার চিন্তা করেন, অমন একটা রুমের মধ্যে যদি আপনাকে আটকে রাখা হয়, যেখান থেকে আপনি আর জীবনে বেরোতে পারবেন কিনা, করতে পারবেন কিনা সেরকম একটা সন্দেহ। যাই হোক, সেরকম অমানবিকভাবে তাকে রাখা হলো। আপনারা দেখবেন, তার সাথে আমার 2014 সালের আমি যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে তার আব্বু জনাব মীর কাসেম আলী সাহেবের মামলায় আমি অ্যাপিয়ার করতাম, সেই সময় তার এবং আমার একটি ছবি আছে bdnews24.com এ। সেই ছবি থেকে দেখা যাচ্ছে যে তিনি হচ্ছেন আমার যে শরীর তার চাইতে ডাবল, কারণ আরমান ভাইয়ের শরীর স্বাস্থ্য বেশ ভালো ছিল। সেই মানুষটা দীর্ঘদিন ধরে না খেতে পেয়ে, না করে, এখনকার ছবি যদি আপনি দেখেন, সেখানে তিনি আমার চেয়ে অর্ধেক হয়ে গেছেন। কারণ তাদেরকে খাবার ঠিক মতো দেওয়া হতো না। যখন ভাত দেওয়া হতো, ভাতটা তো ঠিক মতো দেখারও কোনো অবকাশ ছিল না। নিয়ে এসে তাদেরকে চোখ বেঁধে করে এনে দেওয়া হতো। ভাত করে করা বন্দি অবস্থায়, হাত করা পর অবস্থায়, খাওয়ার সময় তাদেরকে হাত করাটা খোলা হয় নাই। একটা রুমের মধ্যে এতটা সিকিউর জায়গায় তাদেরকে আটকে রাখা হয়েছে, বাহির দিকে এত পাহারা, তারপরেও তাদেরকে 3 রাত 24 ঘন্টা কেন কড়া পরিয়ে রাখা হবে? এটা হচ্ছে নির্যাতনের অপকৌশল। আবু গরিব কারাগারের বন্দীদের সাথেও এমন দুর্ব্যবহার করা হয় না। ইসরায়েলিরা তাদের বন্দীদের সাথেও এমন দুর্ব্যবহার কেউ করেছে কিনা সন্দেহ। যেটা আমাদের শেখ হাসিনা, তিনি এই আয়নাঘরের বন্দীদের সাথে যে দুর্ব্যবহারটা করলেন। সর্বশেষ যেই দিন 5ই আগস্ট যখন তাকে আনার জন্য যাওয়া হলো, সেই সময়ও আরমান ভাই নামাজ পড়তেছিলেন। টাইম সম্বন্ধে তার অবগত নয়। তিনি যেটা ধারণা করছেন, হয়তো রাত্র 2-2:30টার দিকে তিনি যখন তাহাজ্জুদে নামাজ পড়ছেন, তখন যাইয়া তাকে নক করা হলো এবং করা হলো, বাইরে থেকে ব্যাড একটা গালি দিয়ে বলা হলো, এই তাড়াতাড়ি নামাজ শেষ কর, আবার নামাজ করো, হ্যান ত্যান, এগুলো বলে তাকে গালি দেওয়া হলো। তো এরপরে এসে তার চোখ বাঁধা হলো। তিনি ধরেই নিলেন যে আজকের হয়তো তার শেষ দিন। গামছা দিয়ে চোখ বেঁধে তাকে একটা গাড়িতে তোলা হলো। গাড়িতে ফ্লোরে তাকে শোয়ানো হলো, তার উপরে 2 জন এসে বসলেন। তখন তিনি আল্লাহকে ডাকা শুরু করলেন যে এইটাই হচ্ছে তার, হয়তো তারা শেষ পর্যায়ে তাকে হয়তো গুলি করার জন্য নিয়ে যাচ্ছে বা কোনোভাবে মেরে ফেলবে। সেখান থেকে আরমান ভাইকে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে লাথি মেরে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে তারা জিজ্ঞাসা করলো, এই তুই এতদিন কোথায় ছিলি? তিনি স্বাভাবিকভাবে বললেন, আমি জানি না। বললেন যে তোকে কারা ধরে নিয়ে গেছিল? বলে যে জানি না। তখন বলে যে হ্যাঁ, সবসময় এই কথাটাই বলবি। এই কথাটা বলে তাকে লাথি মেরে ওখানে ফেলে দেয়া হলো। একটা মানুষকে খাবার দেয়া হলো না, একটু আলো বাতাস দেখার সুযোগ দেওয়া হলো না দীর্ঘ 8টা বছর। তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন রাখলেন, কোনো মতে জীবন মৃত অবস্থায় তাকে বাঁচিয়ে রাখলেন। কেন? তার অপরাধটা কি? জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতেছি যে একজন ব্যারিস্টার, একজন আর্মি অফিসার, ব্রিগেডিয়ার আমান আজমি ভাই, যিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, আর্মির একজন চৌকস কর্মকর্তা, তাদেরকে কেন আয়নাঘরের মতো এরকম ভয়ানক একটি টর্চার ছেলে বন্দী রাখা হলো? এই প্রশ্নের উত্তর আমরা জানি না। আপনারা যদি জেনে থাকেন, জাতির কাছে এই প্রশ্নের উত্তর চাই, তাদের পরিবারের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে, যে কি অপরাধ ছিল তাদের, কেন তাদেরকে বন্দী করে রাখা হলো, আর কি বা পেলেন এতগুলো মানুষের উপর এত নির্যাতন করে। ধন্যবাদ সবাইকে।